কামনা করছি। গজদা তুমি যাও, সিঁদুরকে আমার ফিরে আসার খবরটা তাড়াতাড়ি দাও। ওসব কথা একা থাক না বাবা, তুই তোর পিসিমার সঙ্গে ও ঘরে যা, তোর এখন বিশ্রামের প্রয়োজন আছে প্রচুর। ও ঘরে কেন বাবা? এটাই তো আমার ঘর। গজদা তুমি সিঁদুরকে তাড়াতাড়ি ডেকে দাও। বৌমা, বৌমা এ বাড়িতে নেই। নেই মানে? ও বুঝি তার বাবার বাড়ি গেছে? না নালে ছোয়াক না, সে বাবার বাড়ি যায় না। তোর দুর্ঘটনার খবর পেয়ে রিতম চৌধুরীকে বাড়িতে এনে ভর্তি নর্তি করতে চেয়েছিল। সবার চোখে ধরা পড়ে গিয়ে সে লজ্জায় ঘৃণায় অপমানে এ বাড়ি থেকে পালিয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমার সিঁদুর কখনো এ কাজ করতে পারে না। চক্রান্ত, তোমাদের একটা চক্রান্ত। আমার বিয়েটাকে তোমরা মন থেকে মেনে নিতে পারোনি, তাই তোমরা চক্রান্ত। না বাবা না, না বাবা না, আমি একটা কথা শুনতে চাই না। আমি এক্ষুনি ছুটে যাবো সিঁদুরের খোঁজে, তারপর সিঁদুরকে বার করে প্রমাণ করে দেবো আসল সত্যিটা কি। যদি প্রমাণিত হয় আমার সিঁদুর নির্দোষ, তাহলে তোমাদের এই আভিজাত্যের অট্টালিকা ছেড়ে আমি সিঁদুরকে নিয়ে ওই গাছতলায় থাকবো। কখনো তোমাদের এই পাপ পুরিতে আমি ফিরে আসবো না বাবা, কখনো তোমাদের এই পাপ পুরিতে ফিরে আসবো না, কখনো না। ওরা মিথ্যে বদনাম দিয়ে সিঁদুর থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে শালু, আর সোহাগ বাড়ি ফিরে আসতে তারা থেকে অন্য কথা বলছে। কি কথা বলছি বলাস না? তারা বলছে সিন্ধু নাকি ব্যভিচারে লিপ্ত হয়ে ওদের চোখে ধরা পড়ে গিয়েছিল, তাই লজ্জা ঢাকতে সে নিজেই এ বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু সোহাগ দাদা বাবা এ কথা বিশ্বাস করলো কি করে? করেনি রে শালু, সোহাগ এ কথা বিশ্বাস করেনি, তাই তো ওই বাড়িতে এখন তুমুল অশান্তির সৃষ্টি হয়েছে। সোহাগ সবার কাছে কৈফিয়ত চাইছে কেন তার সিন্ধুকে বাড়িতে আটকে রাখতে পারেনি। কিন্তু কিন্তু কমল কাকার বাড়িতে তো সিঁদুর দিয়ে আসেনি। সিঁদুর দিয়ে গেল কোথায়? ওর বুড়া বাবাটা যে কেঁদে কেঁদে সে পাগল হতে বসেছে। যেমন করে হোক সিন্ধুকে আমাদের খুঁজে বের করতেই হবে, তারপর সবার সামনে সত্যটা প্রকাশ করে দিয়ে ওদের মুখের উপর আমাদের জবাব দিতেই হবে। তুমি ঠিকই বলেছো পলাশদা, তুমি ঠিকই বলেছো। আমাদের গ্রামের প্রিয় ওই সিঁদুরদের দুঃখের কথা সবাই জেনে ফেলেছে, তাই তো বাড়ির সবাই ওর ঘরের কোণে বসে নেই। এই দেবীপুরের আবাল বৃদ্ধ বনিতা সবাই একসঙ্গে জোট বেঁধে তারা সিঁদুরটির গায়ে খোঁজে তারা বেরিয়ে পড়েছে। তুইও বেরিয়ে পড়ো সিঁদুরের সন্ধানে, আমি চললাম সিঁদুরের সন্ধানে। সিঁদুর ভগবান, সিঁদুরটির কপালে তুমি এই লিখে রেখেছিলে ঠাকুর, গরিব বাড়ির মেয়ে বড় লোক ছেলেকে ভালোবেসে সে সুখে ছিল, এই সুখটা তুমি সহ্য করতে পারলে না দয়াময়। ওগো দয়াময়, আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, সিঁদুর দিকে তুমি আমাদের কাছে এনে দাও দয়াময়, সিঁদুর দিকে তুমি আমাদের কাছে এনে দাও। সিঁদুর, এই যে শালুক, আমার সিঁদুর কথা জানিস? আমার সিঁদুর ওরা যতই আমাকে ভুল বোঝাক না কেন, আমার সিঁদুর কখনো কাজ করতে পারে না। আমার সিঁদুর কি তার বাবার বাড়ি এসছে? আমি বলতে পারবো না, সিঁদুর দিয়ে তো কমল কাকার বাড়িতে আসেনি। আসেনি? তাহলে গেল কোথায়? ওর তো থাকার মতো কোনো জায়গা নেই। দেখ জানিস, যদি আমাকে বলে দে আমি এক্ষুনি ছুটে যাবো, ছুটে গিয়ে তার হাত দুটো ধরে বলবো, সিঁদুর আমার বাবার এই ঘৃণ্য অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি বাড়ি ফিরে চলো। জানি না বড়দাদা বাবু, আমি কিছু বলতে পারবো না। তাহলে সিঁদুর খেয়াল কোথায়? ও কি কোথাও অজানার পথে গিয়ে তাহলে কি চোখের জলে ও বুক ভাসাচ্ছে? না রে সোহাগ, সিঁদুর তার দুঃখের জন্য আর কোনোদিনই দুর্ভাগ্যের জন্য চোখের জলে বুক ভাসাবে না। তার সুখ দুঃখ হাসি কান্না সবই কংসাবতী নদীর জলে ভাসিয়ে দিয়েছে। তার মাথায় চাপিয়ে দেওয়া নিন্দের ভার সইতে না পেরে সিঁদুরে কংসাবতী নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। না, তুই মিথ্যে কথা বলছিস। আমার সিঁদুর কখনো আমাকে ছেড়ে যেতে পারে না, তুই মিথ্যে কথা বলছিস, মিথ্যে। কিন্তু সোহাগ, এই শাড়িটা তো মিথ্যে নয় রে সোহাগ। হ্যাঁ শাড়ি। তার মানে শাড়ি? হ্যাঁ, এই শাড়িটাই তো,
এই শাড়িটাই তো আমি তাকে বিয়ের রাতে উপহার দিয়েছিলাম, কিন্তু কিন্তু এই শাড়িটা তুই কোথায় পেলি পলাশ? ওই কংসাবতী নদীর জলে প্রাণপণে ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। নাগালের সামনে শাড়ির আঁচলটা টেনে ধরতেই নদীর স্রোতে তর করে হারিয়ে গেল এই প্রাণহীন দেহটা। আর হাতের মুঠোয় থেকে গেল ওই শাড়িটা। খুন করেছে, ওর আমার চতুর্কে খুন করেছে। আমার বাবা, আমার পিসি, ওর আমার চতুর্কে খুন করেছে। সিধু, যার কপালে যা থাকে দাদা বাবু, তার চেয়ে বেশি হয় না। তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না। কোথায় প্রেম বেঁধে রাখবো, নেই তো আমার জানা। তবে কি প্রেম মানে? শুধু শুধু শুধুই ছত্রটা। দামে পাক্কা হারামি ব্যান্ডের মাল আমি। সোহাগকে নিয়েই যখন আমার দাবা খেলাটা জমে উঠেছিল, ঠিক সেই সময় স্বার্থের আর একটা মশাল আমি ও বাড়িতেই ছুঁড়ে মারলাম। আর সেটাই হলো উর্মির কানে বিষ মন্ত্র দিয়ে ওকে আমি বিয়ে করাতে রাজি করিয়েছি, কিন্তু সেটা সম্ভব হয়েছে সিঁদুর জলে ডুবে আত্মহত্যা করেছিল বলে। চোখ বন্ধ করে থাকলেও আমি দেখতে পাই সারা পৃথিবীর কোথায় কি ঘটনা ঘটছে। এখান থেকে পাপের ইন্টারনেট কানেকশন করে লোভের ওই নিষ্কলন। এখান থেকে দেখা যায় সারা পৃথিবীর পিচাসী উল্লাসের মধ্যে। এখান থেকে চক্রান্তের ম্যান্ডেল ড্রেস তুলে পাঠানো হয় ফেসবুকে ছবি, ডাউনলোড করে পাঠানো হয় নেত্তর ফ্রেন্ড রিকোয়েস্টে। তবু এত করেও সিঁদুরের যৌবনে সাগরে আমি সাঁতার কাটতে পারলাম না। সে নিয়ে দুঃখ করার কি আছে তো তোর চৌধুরী? আরে সিঁদুর নয় তো কি হয়েছে বাবাজি, সিঁদুর নয় তো কি হয়েছে? উর্মি তো তোমার হাতের মুঠোয়, চাইলে যখন খুশি তুমি তাকে। তবে একটা কথা বলতে পারছি না। কি কথা বাবাজি? আজ সোহাগের সঙ্গে তো উর্মির বিয়ে, হ্যাঁ, কিন্তু সোহাগ এত সহজে উর্মিকে বিয়ে করতে রাজি হলো কি করে? দেখি আর রাজি করতে চাই তো, তার জন্য আমাকে কম বুদ্ধি খরচ করতে হয়নি ছোট চৌধুরী। থাক 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 থাক, সেসব কথা থাক। হালদার খুলো, একটা বিনি দাও তো। বিড়ি? হ্যাঁ বিলি। ছাদ করে মামার বাড়িতে বিলির নেশা করে মামার কাছে একটাও বিড়ি খেতে পাই না। মামা শুধু আমার পেছনে ঘুল করছে। দাও দাও, একটা বিড়ি দাও তো হালদার খুলো। এই না না, এবার যে থালাইটা দাঁড়িয়ে দাও তো হালদার খুলো।
সোহাগ চেন্নাই থেকে ফিরে এসে ভেবেছিল সিঁদুরের প্রেমে দেবদাস হবে, কিন্তু আমিও খেলা গোদানো। মামাকে ফুল মন্ত্র দিয়ে মাকে আত্মা করে দেখে মামা তাকে লাদি করালো। কিন্তু আজ তো ওদের বিয়ে, তুমি এখানে চলে এলে বড়। আমি তো এলাম ঠাই তীর্থটা দেখাবো বলে। এই মোবাইলে ঠাই তীর্থ আছে। তার মানে বিয়ের কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ের কাজ শেষ হয়ে গেছে। এই সিগনাল মোবাইলে তার ছবি আছে। দেখি এই ফড়ি কাকা, দেখছো ওরা কেমন বেদির কাছে দাঁড়িয়ে মারা করছে। এবার তুমি যাও গজানন, গাঙ্গুলি বাড়িতে গিয়ে তোমার মাকে বলবে নিশ্চিন্তে ঘুম দিতে, কারণ গাঙ্গুলিদের প্রপার্টি এখন তোমার মায়ের হাতের মুঠোয়। সত্যি ছোট চৌধুরী, তোমার বুদ্ধি আছে সত্যি। ওইভাবে যদি আমার বুদ্ধি থাকতো তাহলে মামার বাড়িতে আমি ঘুরঘুর করতাম না। জানো ছোট চৌধুরী, আজ আমার কি আনন্দ হচ্ছে। আর এই আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে আর গাইতেও ইচ্ছে করছে। গাইবে? গাইবো গাও। गाइबो जुमरी का भाती में माल पियंगा, जुमरी का भाती में माल पियंगा, जुमरी का भाती में माल पियंगा, माल पियंगा, माल पियंगा, माल पियंगा, माल पियंगा, माल पियंगा। ধস নেমেছে, ধস। গাঙ্গুলি বাড়িতে এবারে ধস নেমেছে। গাঙ্গুলিদের প্রতিটা পদর্শকে আমি একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দেব। তাই তো উর্মির রূপটাকে আমি অবৈধভাবে শুভজিতের দিকে ঘুরিয়ে দেব। সত্যি বাবাজি, ঘর ভাঙা খেলায় তোমার এই মগজটা না একেবারে শয়তান গিলুতে ভরা। চুল্লুর চে কান্ট্রি দামি পাক্কা হারামি বেন্টের মাল আমি। বাপের আতুর ঘরেই আমার জন্ম। রোব লালসার বিছানায় আমি একটু একটু করে হামাগুড়ি দিয়েছি। বাসনার সেরালাক কামনার দুধ খেয়ে আমি একটু একটু করে বড় হয়েছি। চক্রান্তের কলেজে পড়েছি ষড়যন্ত্রের পাঠ। তাই তো আমার মাথায় কখন কি আসে আমি সেটা নিজেই ভাবতে পারছি না। নিজের ব্যাপারে ভেবে কুল পাচ্ছি না রিতম। কেন 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 আর আমি তো বলেছি আমি তোমার সব ব্যাপারে আমি আর কোন কথাই বলছো শুধু আমি নিজেই। সেই জন্য তো কোনো নিয়ম আচার না মেনে শুধু তোমার কাছে ছুটে এসেছি, কারণ এই সংসারে অশান্তির বিস্ফোরণ ঘটানোর জন্য। ঠিক করেছো মামনি, তুমি ঠিক করেছো। আমাদের এই ছোট চৌধুরী যখন রয়েছে তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু ওর কথা মতো এগিয়ে যাও, দেখবে তোমার কপালে শুধু সুখ আর সুখ। ঠিক কথাই বলে গেছে। আর সুখের রাজ্যে পৌঁছে সুখকে লুটে পুটে ভোগ করতে আর তোমাকে বেশি পদার্থ হবে না। কিন্তু রিতম, আমার কিন্তু গেল, আর আমি তো বলেছি ইতিহাসের প্রেমের মতো তোমার আমার প্রেমও অমর। ইতিহাসের প্রেম তো বিরহের মধ্যে সার্থক হয়েছে রিতম, কিন্তু তোমার আমার ভালোবাসা যে ইচ্ছার বাইরে। তাই তো সত্য অবধি থাকা সত্ত্বেও শুধুমাত্র সোহাগ গাঙ্গুলিকে বিয়ে করেছি তোমার কথা মতো। বেশ করেছো,
ঠিক করেছো, এটাই তো আমি চেয়েছিলাম। প্রীতম, হ্যাঁ, তো ওই গাঙ্গুলিদের প্রপার্টিকে তোমাকে নিজের হাতের মুঠোয় আনতে হবে। প্রীতম, হ্যাঁ, ওই প্রপার্টি আনতে গেলে তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, আবার সেই সব সমস্যাকে সমাধান করে বেরিয়েও আসতে হবে। প্রীতম, আমি তোমার কথার মানে বুঝতে পারছি না। পরে বুঝে বলবো। সোহাগের বিরহে জ্বলতে থাকা ওই সিঁদুরের দেওয়াটাকে তোমাকে তুলে দিতে হবে প্রীতম, বিষাক্ত মদের বোতল, যাতে পরের চালটাই আমি এগিয়ে গিয়ে অতি সহজেই করতে পারি। কিস্তি লাগ ভেলকি লাগ। এই বিনিয়া রানী ঝোলার ভিতর হর কিসম কা বিমারি দাওয়াই আছে বাবুজি। রসপাত গেটে বাত, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি। বাড়িতে বাড়িতে বুদ্ধা মা বাবা আছে, এক পুরিয়া লিয়া যান তো বিমারির একদম খতম হয়ে যাবে। আরে বাড়িতে ছোট বাচ্চা আছে, হর টাইম কান্নাকাটি করছে, মায়ের দুধ খাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে, বাপ বেটাতে মারামারি, স্কুলে বাচ্চাটা পড়ছে তো দিমাগ কাম করছে না, এক হাতে কামাই করছেন তো দুসরা হাতে বেরিয়ে যাচ্ছে। বিশ্বাস করে একটা তাবিজ নেবেন বাবু, দেখবেন সব সমস্যার প্রতিকার পাইয়ে গেছেন। বাবুজি বলেন লাগবে নাকি এই বিনিয়া রানীর ভেলকি ওয়ালা দই? আরে বলেন না এই বাবুজি। না, ও সব আমাদের কিছুই লাগবে না। প্রীতম, এই প্রীতম, ওই মেয়েটাকে অবিকল সিঁদুরের মতো দেখতে না? আরে না, সে তো কবে জলে ডুবে মারা গেছে, আর ওটা তো এই তবু তবু আমার মনটা কিছুতে সায় দিচ্ছে না। আরে এত বিশাল বড় পৃথিবীতে কত মানুষের মুখ, কত মানুষের সাথে মিশে যায়, সে কে বলতে পারে? প্রীতম, আরে বলেন বাবুজি বলেন, আরে বলেন না কুছ বলেন। আরে লাগবে নাকি এই বিনিয়া রানীর ভেলকি ওয়ালা দই? না, আমাদের সব কিছু লাগবে না। লাগবে না? তবে বলছিলাম, তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ, নেপাল বাবুজি, নেপাল পাহাড়ি অঞ্চলের জনজাতি আমরা। 7 পুরো ধরে জড়ি বুটি দাওয়াই বিক্রি করা আমাদের পেশা। তবে মাঝে মাঝে লাচা গানা করে বিধান্দা করতে ধান্দা। এই জড়ি বুটির উপর মানুষের বিশাল ধীরে ধীরে উঠে যাচ্ছে তো। আরে বলুন বাবুজি। আরে দেখবেন নাকি বাবুজি লাচা গানা? ম্যাডাম, হ্যাঁ বলুন। আরে শুরু করি তাহলে। আরে এই প্রীতম, আরে তুই ঢোলক বাজা আর আমি একে না কে নতনি কানে ঝুমকা একি ঘোপারি ফুলে একি চোখের কাজলে আমার ফুলের মধু খায় আমার মাথায় বলেছে। আমার ফুলের মধু খায় আমার মাথায় হয়েছে। নাচে নতনি কানে ঝুমকা বাড়ি ফুলে চোখের কাজলে আমার ভরা যৌবনে কত চাঙ্গা মেতেছে। আমার ভরা যৌবনে কত চাঙ্গা মেতেছে।
ফুলের মধু খায়ে ওগো মাতাল হয়েছে, আমার ফুলের মধু খায়ে। বাবা আরে এই বাবুজি, বাবুজি, আরে এই বাবুজি, কি হলো? না 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 না, তোমাদের নাচাগানা আমার খুব খুব ভালো লেগেছে। তাহলে তোমাদের মন ডারহুয়া লাগছে কেন? না বললেই বিনিয়া রানীর আঁককে তোমরা ফাঁকি দিতে পারবে না। তবে ভালোই হলো, কখনো কখনো লম্পট সাহসীদের মনে ভয় বাসা বাঁধাটা দরকার। এই বাবুজি, বাবুজি, আরে এই বাবুজি, আমরা চললাম খুব চললাম, যদি কোনোদিন কুচ লাগে বিনিয়া রানীকে ইয়াদ করবেন, ঠিক হাজির হইয়া যাব। হ্যাঁ চল প্রীতম, চল। হ্যাঁ চল চল। আমার ফুলের মধু খাইয়ে ফুলের মাতাল হয়েছে, আমার ফুলের মধু খাইয়ে ফুলের মাতাল হয়েছে। কোথায় যাচ্ছ তুমি? না না, মানে একটা নতুন অঙ্কের হিসাব মেলাচ্ছি। নতুন অঙ্ক? ইয়েস, আমার অঙ্কটা যদি ঠিক হয় তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সব একাকার করে দিয়ে একটা নতুন ফর্মুলা চালু করব। নতুন ফর্মুলা? হ্যাঁ, আর সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা করব কিস্তি মত। না বাবা না, তোমার কথায় আমি উর্মিকে বিয়ে করলেও ওকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। কেন মেনে নিতে পারবি না সোহাগ? কি নেই উর্মির মধ্যে? শিক্ষা দীক্ষা আধুনিকতা কোনোটাই তো অভাব নেই তার। আছে সোহাগ, আছে বাবা, আছে, অভাব আছে, আর তাহলে মায়া মমতা, সর্বোপরি অক্সিজেনের অভাবে একটা আদর্শ নারীর পরিপূর্ণতা মন। সোহাগ কেন কেন তোমরা জেনে বুঝে আমার জীবনটাকে এভাবে নরকে ফেলে দিলে বাবা? বলো বাবা, কেন কেন? আমরা তোর কোনো ক্ষতি করিনি বাবা, যা করেছি তোর ভালোর জন্য করেছি। তাই বলছি, ওই উর্মি বৌমকে ডিনারি করা তোর মোটেই ঠিক নয়। কেন ঠিক নয় বাবা, কেন ঠিক নয়? কেন তোমরা বুঝবার চেষ্টা করছো না? সিঁদুরের শূন্যতায় যে হৃদয় মরুভূমি হয়ে গেছে, সেখানে কোনো নারী কখনো মরুদান সৃষ্টি করতে পারবে না। কেন পারবে না রে বাবা সোহাগ? তুই যদি উর্মি বৌমাকে মনে প্রাণে মেনে নিতে পারিস, তাহলে সে নিশ্চয়ই পারবে তোকে সিঁদুরের যন্ত্রণা ভুলিয়ে দিতে। আমার যন্ত্রণার ক্ষত অতি সামান্য আঘাতে হয়নি পিসি, এই যে বাজের আঘাতে শরীরে প্রচন্ড ক্ষত। তাই তাই সিঁদুরকে আমি কিছুতেই ভুলে থাকতে পারবো না। সোহাগ, তুই কি মিথ্যে জেদ ধরে রেখে আমাদের সবার মনে কষ্ট দিতে চাস? কষ্ট কষ্ট তো তোমরাই আমাকে দিচ্ছ পিসি, কষ্ট তো তোমরাই আমাকে দিচ্ছ। আর যেটা তোমরা এত সহজ বলে মেনে নিচ্ছ, সেটাকে আমি মানতে পারছি না বলে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। বোঝবার চেষ্টা করো, বোঝবার চেষ্টা করো বাবা। একবার একবার যদি আমি আমার এই অবুঝ মনটাকে পোষ মানাতে পারতাম, তাহলে তাহলে তোমাদের মুখে হাসি দেখার সৌভাগ্যটুকু আমি করতে পারতাম। সোহাগ কিন্তু পারছি না, পারছি না আমি সিঁদুরকে কিছুতেই ভুলতে। ভুলতে তোমাকে হবে সোহাগ, আজ নয় কাল ওই সিঁদুরের স্মৃতি তোমাকে মন থেকে মুছে ফেলতে হবে। তার জন্য স্ত্রী হিসেবে যা যা করার দরকার আমি তাই করব। উর্মি, কাছে এসো সোহাগ, কাছে এসো। তোমার অন্তরে যে তুষের ধোঁয়া দাও দাও করে জ্বলছে, আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে ধুইয়ে মুছে সাফ করে দেব। এসো, কাছে এসো সোহাগ, কাছে। না, তুমি আমাকে স্পর্শ করো না। যে হারানো ভালোবাসা আমার মন প্রাণকে কঠোর কঠিন করে রেখেছে, আমার সিদ্ধান্তে অবিচল রেখেছে, তাকে তুমি কলঙ্কিত করতে যেও না। এটা কি ধরনের কথা বাবা সোহাগ? যে মেয়েটার বেঁচে নেই তার কথা ভেবে তুই কি তোর বিয়ে করা স্ত্রীকে পর করে দিতে চাইছিস? পিসি, তাহলে কি বুঝবো
যারা তোকে অনুনয় বিনয় করে তাদের আশা আকাঙ্ক্ষা দুহাত পেতে ভিক্ষে চাইছে, তাদের প্রতি কি তোর শুধু উপহার, হতাশার চোখের জল? সে কথা আমিও তো আমার মনটাকে বারবার জিজ্ঞেস করছি বাবা, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি, উত্তর খুঁজে পাইনি। তাই সিঁদুরকে আমি কখনোই ভুলে থাকতে পারবো না। তাহলে কি এতগুলো মানুষের স্নেহ ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে? পিসি, হরে কৃষ্ণ। ও কথা বলো না পিসি, ও কথা বলো না। আমি জানি না, আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবে সোহাগ, বলতে তোমাকে হবে। তোমার মুখে দিকে তাকিয়ে এতগুলো অসহায় মুখ, তাদের প্রতি কোনো কর্তব্য নেই তোমার? বলো বলো সোহাগ, বলো, কোনো কর্তব্য নেই তোমার? সে কথা আমার পক্ষে বলা বড় কঠিন, কারণ কারণ একদিকে যেমন আমার আদর্শ আমার পায়ে বেড়ি দিয়ে বেঁধে রেখেছে, তেমনি অন্যদিকে আমার শিক্ষা আমাকে বারবার প্রশ্ন করছে। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে একটু বোঝবার চেষ্টা করো বাবা, আমাকে আমাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো পিসিমা। সোহাগ, আমাকে আমাকে একটু একা থাকতে দাও করবি, একটু একটু একা। সোহাগ, থাক, থাক বাবা, থাক। আপনার বড় ছেলের অন্তরে যে আগুন জ্বলছে তা নেভতে তো একটু সময় লাগবে বাবা। তাই বলছি, অযথা ওর উপর মানসিক চাপ সৃষ্টি করবেন না বাবা, চাপ সৃষ্টি করবেন না। আমি তো জানি বাবা, বিয়ের পর স্বামীকে না কাছে পাওয়ার যন্ত্রণা কি। তাই আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আজ নয় কাল আমার স্বামীকে আমি ঠিক আমার কাছে ফিরিয়ে আনতে পারবো বাবা, আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। বৌমা, ভগবানের কাছে আমি প্রার্থনা করি বৌমা, শুধু তোমার স্বামীকে নয়, এই সংসারের সতী লক্ষ্মী হয়ে সবাইকে যেন তুমি আঁকলে রাখতে পারো বৌমা, সবাইকে যেন তুমি আঁকলে রাখতে পারো। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি বৌমা, তুমি জানি লক্ষ্মী সোনার মতো আমাদের উদ্দেশ্যের পথে এগিয়ে গিয়ে এই সংসার জয়ের চাবিকাঠিটা হাতিয়ে নিতে পারো। নিতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। পারবো পারবো পিসিমা, আমি নিশ্চয়ই পারবো। আমাকে এন্টাইগার করে যে খেলায় তোমরা জিততে চাইছো, সেই খেলায় আমি জিতবো। কারণ আমি এন্টাইগার নই, আমি হলাম স্বার্থের নেশায় সবাইকে জ্বালিয়ে মারতে দেশলয়ের বারুদ। আর সেই বারুদের আগুনে আমার জীবনটাকে একেবারে পুরো ছাই করে দিতে চাও উর্মি? শুভজিৎ, তুমি আমার এই অশান্ত মনের মাঝে ভালোবাসার ঝড় তুলে দিয়ে কেন তুমি দূরে সরে গেলে উর্মি? শুভজিৎ, আমি তুমি 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 তোমার জন্য আজ আমার এই অবস্থা, মনে শান্তি নেই, রাতে ঘুম আসে না, কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। আর সব থেকে বড় অশান্তির আমার ওই দাদা, আমি ওকে দু চোখে দেখতে পারি না। আমারও চক্ষুশুল তোমার ওই দাদা, শুধুমাত্র সিঁদুরের স্মৃতি ওর মন থেকে মুছে ফেলার জন্য জেনে বুঝে আমি তোমার প্রতি অবিচার করেছি। শুভজিৎ, এসো না, এসো আমার কাছে এসো শুভজিৎ। চলো শুভজিৎ, তোমার মন থেকে সমস্ত চিন্তা ভাবনা দূরে সরিয়ে দিয়ে আমি আমার ভালোবাসার রামধনুর স্বপ্নের রং মাখিয়ে আমি তোমাকে নিয়ে গাইব। আমার স্বপ্ন যে সত্যি হলো, আহা আমার স্বপ্ন যে সত্যি হলো, কাছে এতদিন দূরে ছিল যে, রঙে রঙে
মনটাকে বুঝিয়ে তোমাকে শুভজিৎ, শুভজিৎ তুই, ছি শুভজিৎ ছি, তুই আমার ভাই হয়ে এই নোংরামি করতে তোর লজ্জা করলো না? চুপ কর। কিসের নোংরামো? কিসের নোংরামো যে বিয়ের পর তার স্ত্রীর কথা না ভেবে তার চাওয়া পাওয়াকে গলা টিপে হত্যা করে? ওই একটা চাষার মেয়ের মৃত্যুর শোকে দেবদাস সেজে ঘুরে বেড়ায়। শুভজিৎ, তার মুখে সব কথা মানায় না, কখনো না। শুভজিৎ, উর্মি, উর্মি, এ তোমরা কোন খেলা শুরু করেছো আমার জীবনটাকে নিয়ে বলতে পারো? বলো, আমার প্রশ্নের জবাব দাও। জবাব তুমি পাবে না সোহাগ গাঙ্গুলি। তোমার এই অচেনা নাটকের খলনায়িকা উর্মি মুখার্জি তোমাকে নিয়ে আজ থেকে যে নাটক রচনা করবে তার খলনায়ক হলো এবাড়ির হাওয়া গোবা আশ্রিতা গজানল। তাকে আমি চাবি দিয়ে দম ভর্তি করে রেখেছি। সে এখনো বসে আছে সুযোগের অপেক্ষায়। কি হলো উর্মি, তুমি আমার কথার জবাব দিচ্ছ না কেন? বলো, আমার প্রশ্নের জবাব দাও। জবাব জবাব আমি তোমাকে দেব কি করে সোহাগ, যে জবাবের উত্তর আমার নিজের জানা নেই। সেই জবাবের উত্তর দিতে আমি বাধ্য নই। তবে কি জানবো উর্মি শুভজিৎ বাবার অজান্তে? হ্যাঁ, এখন আমি কি করব? আমি কি দাদা হয়ে ছোট ভাই নরক যন্ত্রণা সহ্য করব, নাকি নাকি স্বামীর অধিকার নিয়ে, হ্যাঁ স্বামীর অধিকার নিয়ে আমি উর্মিকে গিয়ে বলবো? বলবো? আমি একটা তোকে কথা বলবো থোয়াক, তোকে দেখে বলো ট্যান ট্যান মনে হচ্ছে। লোকে বলে একে আপদ করে নিলে সব ট্যান দূর হয়ে যায়। দেখ না, পরীক্ষা করে দেখ না তোর মনের মধ্যে শান্তি আছে কি না। এটা তুমি কোথায় পেলে গো দাদা? এইলে বারবার বলেছি না, ওটা তো আমার খারাপ নাম। আমার ভালো নাম হলো গিয়ে গদানো। না না, পরীক্ষা করে দেখ না তোর মনের মধ্যে শান্তি আছে কি না। না না না, আমি অনেক কষ্ট করে কিনেছি। দেখবো দেখবো গজাদা, দেখবো এটা খেলে সত্যি সত্যি মনে শান্তি আছে কিনা দেখবো। এটা এটা আমি খাবো গজাদা, এটা আমি খাবো। কাজ কমপ্লিট। আমি থালা একটা হালামির বাস। না 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 না, আমি হাদামির বাচ্চা নই। আমি একটা হলাম গিয়ে কচু পাতা। কচু পাতার উপরটা কত সুন্দর সবুজ, আর ভেতরটায় শুধু তুলকানি আর তুলকানি। তাই তো এবার শুরু হবে শুধু এক ঠ্যার। কি শান্তি, কি পরম তৃপ্তি, কি এবার থেকে আর আমি কারোর কথা শুনবো না। এবার থেকে আমি কারোর অভিযোগ মানব না। এবার থেকে মদই হবে আমার জীবনের চির সাথী। চিৎকার করছিস কেন? সোহাগ, তুই মদ খাচ্ছিস? ছি ছি ছি। হ্যাঁ বাবা, আমি মদ খেয়েছি। দাদা গো দাদা, কি সর্বনাশ করলো গো ছেলেটা। সর্বনাশ? সর্বনাশ কেন বলছো গো পিসি? বরং ভালোই তো হলো। এবার থেকে আর আমি সিঁদুরের কথা ভাববো না।
এবার থেকে আমি সিঁদুরের কথা ভেবে আর আমি লুকিয়ে লুকিয়ে কাঁদবো না বাবা। সোহাগ, আর আমি লুকিয়ে লুকিয়ে কাঁদবো না। কেন কাঁদবো? কারণ আমি যে জানি স্বার্থপর এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই। এখানে মানুষ শুধু সম্পর্কের দোহাই দিয়ে চাওয়া পাওয়ার হিসেব করছে সোহাগ, আর সেই হিসেবে সামান্য মাত্র গরমিল হলে ছকে বাঁধা বাঘবন্দির মতো এই জীবনটাই যে হয়ে যায় খেলা ঘর। আর তাই তো মদকে আজ আমি মাতাল হয়ে গেছি। হ্যাঁ, অপরাধ না করেও আজ আমি হয়ে গেছি অপরাধী। অপরাধী। খোকা আমি তো জানি না খোকা কোন অপরাধী হয়েছি আমি। খোকা আমি তো জানি না কোন অপরাধী হয়েছি আমি। কেন সাজা পেলো, কেন পাপী হলো, কেন সাজা পেলো, কেন পাপী হলো নিষ্পাপ স্বামী। আমি তো জানি না কোন অপরাধী হয়েছি আমি। কেন সাজা পেলো, কেন পাপী হলো, কেন সাজা পেলো, কেন পাপী হলো নিষ্পাপ স্বামী। আমি তো জানি না কোন অপরাধী হয়েছি আমি। অপরাধী হয়েছি আমি। কি বলছো? সিঁদুর দিকে ফুলতে শেষকালে সোহাগ দাদা বাবু মদের আশ্রয় হ্যাঁ নিয়েছে। রে শালুক, কিন্তু মদ খেয়েও কি সিঁদুরের যন্ত্রণা সে ভুলতে পারছে? বরং তার চিন্তায় সে আরো বেশি পাগল হয়ে উঠে। কিন্তু উর্মি মেম সাহেব তো এখন তার স্ত্রী। উর্মি মেম সাহেবের ভালোবাসার মধ্যে তো সিঁদুর দিকে খুঁজে নিতে পারতো, তাহলে তো ওই সোহাগ দাদা বাবুর এই দশা হতো না। ভালোবাসা খেলার পুতুল নয় রে শালুক, যে যখন যাকে খুশি ভালোবাসা যায়। ভালোবাসা হলো ঈশ্বরের দান, তাই কখন যে কার সঙ্গে কার মনের মিল হয়ে যায় তা কেউ বলতে পারে না। সেই জন্য তো স্বার্থপরের ঝড় আর আভিজাত্যের গর্ব ওই সোহাগ গাঙ্গুলির জীবন পথে এঁকে দিয়েছে দুঃসহ যন্ত্রণা। এখন থেকে সেই যন্ত্রণা আমাদের বয়ে বেড়াতে হবে। কেন রে শালুক, হঠাৎ করে তোরে ভাবনা মনে হলো কেন? হঠাৎ নয় পলাশদা, এই তো কাল মাঠ থেকে ঘাস কেটে গাইটাকে তাড় দিচ্ছিলাম। বাবা বললো পলাশকে তুই ভুলে যা। হ্যাঁ, যেই টাকা দিয়ে চাকরি কেনার মুরুদ ওর নেই, আমি তোকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেব। মঙ্গল কাকা তো ঠিক কথাই বলেছে রে শালুক। এই পলাশদা, ভাগ্যের চাবুকে ক্ষত বিক্ষত ভবিষ্যৎটা যারা নিশ্চিত আধারে ঢাকা, তাকে নিয়ে মেয়ের স্বপ্ন দেখা কোনো বাবাই মেনে নিতে পারে না। তাই 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 তোর কাছে আমার একটাই অনুরোধ, তোমাকে সারা জীবনের মতো ভুলে যেতে হবে
যাবে, তাই তো? ভাগ্যের নিষ্ঠুরতায় কোনোদিনও যদি আমার কপালে সুদিনের সূর্য না ওঠে, তাহলে তাহলে আমার কথা তো তোকে ভুলে যেতে হবে শালুক, ভুলে যেতে হবে। আর যদি কোনোদিন ভাগ্যের ফেরে আমি একটা চাকরি পেয়ে যাই, আমি নিজে এসে তোর বাবার পায়ে ধরে তোকে তোকে আমি ভিক্ষে চেয়ে নেবো রে শালুক, তোকে আমি ভিক্ষে চেয়ে না, আমি তা পারবো না পলাশদা, আমি তা পারবো না। কারণ আমি জানি যেদিন থেকে ওই ছোট চৌধুরীর সঙ্গে আমার বাবার সম্পর্ক হয়েছে, সেদিন থেকে আমাদের ভালোবাসাকে মেনে নিতে পারছে না। আমি কিছু বলতে গেলে উল্টে আমাকে শাসিয়ে বলে, আমাদের তোর দিনের বন্ধু ছোট চৌধুরীর নামে তুই নিন্দে দিচ্ছিস। দেবেই তো, নিন্দে দেবেই তো। নিন্দে না দিলে কি ওরা ফন্দি ফিকির করে আবার সিঁদুরকে তাড়িয়ে দিতে পার? বড়দাদা বাবু, আপনি কে? ও শালুক। আচ্ছা শালুক, বলতো আবার সিঁদুরকে তাড়িয়ে দেওয়ার দলে তুই নেই তো? আরে না না, তুই কেন থাকবি আর? আচ্ছা শালুক, তুই তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বড়দাদা বাবু, কি কাজ? আমাকে আমাকে একটা কাগজ আর একটা পেন্সিল এনে দিতে পারবি? কেন, কি করবে, কি করবে? দেখতে চাই, দাদা বাবু, দেখতে চাই রে শালুক। দাদা বাবু, একবার একবার আমি সিঁদুরের ছবিটা একটু দেখতে চাই, দেখতে চাই ওর সেই ছবিটা আজও আজও আমার এই হৃদয়ে আছে নাকি নাকি সব আবছা হয়ে গেছে। কিন্তু এখন ওইসব কথা ভেবে কি লাভ হবে বড় দাদা বাবু? কারণ উর্মি ম্যাম সাহেব এখন আপনার সব কিছু। কি বললি, কি বললি তুই? উর্মি মেম? কিন্তু শালু, ওই মেম সাহেবকে যে বসানোর মতো এই হৃদয়ে যে কোনো জায়গা নেই রে শালু। আর তাই তো দেখ, তাই তো আজ মদ খেয়ে আমি আমি মাতাল হয়ে গেছি। না 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 না, কাজটা আপনি ঠিক করে নেই। সংসারে একটু আদ্র ভুল বুঝাবুঝি হয়েই থাকে। যেটা হয় তার কত অতি সামান্য, দুদিনেই সেটা শুকিয়ে যায়। কিন্তু কিন্তু আমার হৃদয়ে যে ঘটনার বিষক্রিয়া শুরু হয়েছে, সেটা সেটা মোটেও সামান্য নয়। সেটা দাদা বাবু যে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু কিন্তু এখন আমি কি করব? এই অবস্থায় ফেলে রেখে তো আমার ধর্মে সইবে না। তার চেয়ে আস্তে আস্তে করে দাদা বাবুকে তুলে আমি বাড়ির ভেতরে নিয়ে যাই। তুই বাড়ি যা শালুক, আমি সোহাগকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তাই যাও পলাশদা, তাই যাও। এত বড় বাড়ির ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকলে লোকে বলবে কি? সত্যি ভগবান কার জীবনে যে কি লিখে রেখেছে তা ভগবানই জানেন, তা ভগবানই জানেন। এই সোহাগ। কে? ও পলাশ। হ্যাঁ পলাশ, মদ খেয়ে এভাবে পড়ে থাকা ঠিক নয় ভাই। চল আমি তোকে বাড়ি পৌঁছে দিই। বাড়ি? হ্যাঁ বাড়ি। না, ওটা ওটা বাড়ি নয়, ওটা বাড়ি নয়, ওটা একটা চিড়িয়াখানা। ওখানে কতগুলো মানুষ নামক জানোয়ার সংসার বস্তুটাকে কামড়ে চিড়ে তুলে সাত করে দিয়েছে। আর তাই তো আজ আমি মাতাল হয়ে গেছি। আমার সিঁদুরকে ওরা তাড়িয়ে দিয়েছে। আমার সিঁদুর কখনো আমাকে ভুলতে পারবে না। আর জানিস পলাশ, আমিও আমার সিঁদুরকে ভুলতে পারবো না, কখনো না। সিঁদুর তুমি যেখানে থাকো না কেন, আমার কথা মনে রাখবে সিঁদুর, আমার কথা মনে রাখবে। মিতবা भूले न जाना मुझको,
वादा किया, धरती जब तक रहेगी, अंबर जब तक रहेगा, तुमसे प्यार करूंगा। धरती जब तक रहेगी, अंबर जब तक रहेगा, तुमसे प्यार करूंगा। जब तक मेरे सांस चलेगी, तेरी हार निभाऊंगा। हो तुझसे मिलने आने होगा, जब मैं तुझे पुकारूंगा। आजा 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 आजा। ব্যাস, নদী এবার সমুদ্রের মোহনায় এসে পৌঁছে গেছে, আর আমার এখানে থাকা ঠিক নয়। চলি বাই। না না, আপনারা যাবেন না কিন্তু, কারণ এরপর থেকে যা ঘটনা ঘটবে আপনারাই হবেন তার একমাত্র সাক্ষী। চলি, গুড বাই। সিঁদুর, সিঁদুর, তুমি তুমি আমাকে ছেড়ে কোথায় ছিলে সিঁদুর? তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না? বলো না সিঁদুর, তুমি আমাকে ছেড়ে কোথায় ছিলে, কোথায়? কে সিঁদুর? আপনি কার কথা বলিয়েছেন? কে সিঁদুর বলুন? তোমার কি হয়েছে সিঁদুর? তুমি তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামীর সোহাগ। লেকিন আমি আপনার স্ত্রী হতে যাবো কেন? আমি তো পঞ্জাবে মে বিনিয়া আছি, বিনিয়া। হ্যাঁ, পথে ঘাটে লাচা গানা করে জুড়ি বুটি দাওয়াই বিক্রি করে আমাদের পেশা। কিন্তু না, আমি বিশ্বাস করি না। সেই মুখ, সেই চোখ, অবিকল অবিকল তারই মতো দেখতে। আচ্ছা বিন্দিয়া, তোমার তোমার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যে তোমার শ্বশুর বাড়ির তুমুল অত্যাচারে তুমি তুমি ওই নদীতে ডুবে মরতে গেছিলে, আর সেখান থেকে কেউ তোমাকে তুলে আবার জীবন দিয়েছে, যা তুমি স্মৃতিভ্রষ্টা হয়ে গেছো? কাহিনীটা বড় ভালো লাগলো বাবুজি, কোন যাত্রা দলে দিয়ে দাও, অনেক রুপিয়া পাবেন, অনেক রুপিয়া। তার মানে আপনার স্ত্রীর জীবন শেষ হয়ে যাওয়ার কাহিনীটা কি আমার জীবনের সঙ্গে কানেকশন করে আপনি কোন স্বার্থের খেলা খেলতে চাইছেন? খেলা নয়, খেলা নয়, জীবনের বালুকা বেলায় চোখে চোখ হাতে হাত রেখে যে পথ আমরা হেঁটে চলেছি, আজ আর সেই পায়ের ছাপ খুঁজে বেড়াচ্ছি। পায়ের ছাপ খুঁজে পাচ্ছেন না? এই তো পেয়েছি, খুঁজে পেয়েছি, কিন্তু পা যদি বলে ওই পথে আমি হাঁটিনি, তাহলে তো আমার কিচ্ছু করার নেই। শোন শোন বাবুজি, ওসব সাহিত্যের কথা আমার মাথায় ঢুকবে না। আমি জংলা দাওয়ের কারবার করি, সেগুলো যদি লাগে বল, আর না হলে এখান থেকে ফুট, আমাকে যেতে দে। যেতে তো দেব, চলে তো যাবে, আমার জীবনে কেউ থাকবে না। আমি যে জানি না কোন পাপে আজ আমি আধারে হারিয়ে গেছি। আমার ভালোবাসা, ভালোবাসতে গিয়ে এই হৃদয়টাকে আমি ক্ষত বিক্ষত করে ফেলেছি। ধীরে 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 এই জীবনটা যে অন্ধকারে ভরে যাচ্ছে, অন্ধকারে, শুধু অন্ধকার। চিরদিনে আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিনই আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আঁধারে কেটে গেল
একটা জিনিস চাইবো, তুমি আমায় দিতে পারবে? আরে বল না বাবুজি, সব গ্রামে দাও রয়েছে, আমার ঝোলা দাও। তাহলে দাও না, দাও। সিঁদুরের বিরহে জ্বলতে থাকা এই হৃদয়টাকে একটুখানি প্রলেপ মায়াবিনী বিন্দিয়া থেকে বেরিয়ে এসে আমার আমার সিঁদুর হয়ে আমাকে আমাকে একবার বুকে নাও না, আমাকে একবার বুকে টেনে নাও না, আমাকে একবার বুকে। বাবুজি তুমি কি করলে? তুমি কি করলে বিন্দিয়া? বিন্দিয়া তো সস্তা নয় যে সে এত সহজে বিকিয়ে যাবে। না মানে আমি তো তোমাকে টাকার বিনিময়ে একটা ভালো কাজ করার জন্য। ভালো কাজ? আরে ও যখন তোমাকে তার স্ত্রী ভাবতে শুরু করেছে, বাবুজি আরে মিথ্যে হলে ওকে তোমাকে ভালোবাসতেই হবে। বাবুজি চল্লুরিছে কান্ট্রি দামে, পাক্কা হারাম ইভেন্টের মাল আমি। ওর বিরহে জ্বলতে থাকা জ্বালার সুযোগ নিয়ে ওকে তুমি রোজ রাতে এই ওষুধটা খাওয়াবে। ও যাতে পুরোপুরি পাগল হয়ে যায় সে ব্যবস্থাটাই করো। আর অ্যাডভান্সের 50,000 টাকা আমার বাড়ি থেকে নিয়ে যাও। আর কিন্তু কিন্তু আমার কথার খেলাপ হলে ফলটা মোটেই ভালো হবে না। চল্লুরিছে কান্ট্রি দামে, পাক্কা হারাম ইভেন্টের মাল আমি। তার মানে বিষাক্ত ওষুধ, বিষাক্ত ওষুধ। লেকিন আমিও বিষাক্ত পাহাড়ি মেয়ে আছি। তখন কার উপর কোন বিষ উগড়ে দেব তা স্বয়ং ঈশ্বরও জানে না। বাবুজি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। তুমি আমি সিঁদুর। সিঁদুর? হ্যাঁ সিঁদুর। তুমি তুমি আমার সিঁদুর? তুমি সত্যি কথা বলছো? সত্যি কথা বলছি। আমার সিঁদুর তুমি আমার সঙ্গে তুমি মিথ্যে 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 নাটক করছিলে। আমি জানি গো, আমি জানি আমার সিঁদুর কখনো হারিয়ে যেতে পারে না। আমার ভালোবাসা মিথ্যে নয়, আমার ভালোবাসা অমর, আমার ভালোবাসা চির অমর। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। तू ममताजी हो मेरे ख्वाबों की, मैं तेरे साए जहां। चेहरा कमल है, बात गजल है, खुशबू जैसे तू चंचल है। तेरा बदन है संगे मलमल, तू एक जिंदा ताजमहल है।
পাল্লায় পড়ে দিন রাত মদ খেয়ে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই আমার ডিসিশন, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। কি বলছো তুমি বৌমা? সোজা কথা বেঁকে বলার অভ্যাস আমার নেই বাবা, তাই সোজা কথা সহজভাবে আপনাকে বলছি শুনুন। আজ আপনি সবার মাথার উপর মনি হয়ে বসে আছেন ঠিকই, কিন্তু কাল যখন দম ফুরিয়ে আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন আমার অবস্থাটা কি হবে আপনি একবার ভেবে দেখেছেন? বৌমা, আপনার যে ছেলে আজ আমাকে তার স্ত্রী বলে মানতে পারছে না, কাল যে ভুল বুঝে সে আমাকে দূরে সরিয়ে দেবে না, তার কোনো মানে আছে? বৌমা, তাই আমার ডিসিশন, আপনার সম্পত্তির অর্ধেক ভাগ আপনি আমার নামে লিখে দেবেন। বৌদি ঠিক কথা বলেছে বাবা। দাদা যদি দিন রাত ওই একটা রাস্তার মেয়ের সাথে মদ খেয়ে আড্ডা বাঁধে, তাহলে তোমারও বর্তমানে তোমার বিষয় সম্পত্তি উড়িয়ে দিতে দাদার আর বেশি সময় লাগবে না। তবে কি তুই বলতে চাইছিস? আমি বলতে চাইছি, আমি তোমার দ্বিতীয় সন্তান হিসেবে তোমার প্রপার্টির অর্ধেক অংশ আমার, তাই আমি আগে থেকেই বুঝে নিতে চাই। তা কি করে সম্ভব বাবা? কেন সম্ভব নয় বাবা? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। যেটা দুদিন পরে পাওয়ার কথা ছিল, সেটা না হয় পরিস্থিতি বুঝে আমি দুদিন আগেই বুঝে নিচ্ছি। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনার সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিলে যদি... না বাবা না, আমি তোমার সেরকম সন্তান নই। তুমি চাইলে আমার কাছে সারা জীবনের মতো থাকতে পারো। আমার কাছেও থাকতে পারেন, আর সে কথা ওইলে লেখা থাকবে। এটা কি ধরনের বিচার গো বৌমা? বড় খোকাকে ফাঁকি দিয়ে? ফাঁকি দেবো কেন পিসুমা, ফাঁকি দেবো কেন? সে আমার স্বামী, ভুল বুঝে যদি কোনোদিন আমার কাছে ফিরে আসে, তাহলে সমস্ত সম্পত্তি আবার তাকে আমি ফিরিয়ে দেব। তাছাড়া বাবার কি সম্মান রেখেছে দাদা? ওই একটা রাস্তার মেয়ের সাথে দিন রাত মদ খেয়ে বেলাল্লাপনা করছে। চুপ কর, তুই চুপ কর শুভ। ওই কুলাঙ্গারটার কথা শুনতে আর আমার ভালো লাগছে না। তাই বলে বড় খোকাকে ফাঁকি দেওয়াটা কি তোমার ঠিক হলো বৌমা? দাদা গো দাদা, এ ব্যাপারে মন আমার সায় দিচ্ছে না। হারামজাদি বুড়িটা হঠাৎ রুট পরিবর্তন করলো কেন? তাহলে কি ও আমার চালাকিটা ধরতে পেরে গেছে? হ্যাঁ মামা, হ্যাঁ মা ঠিক কথাই বলেছে। যা করবে তা তুমি ভেবে চিন্তে করো, তাহলে পরে অনুতাপের ঠেক থাকবে না। না, অনুতাপ আমি করব না ওই কুলাঙ্গারটার জন্য। ও আমার বংশ মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, আমার বংশের আভিজাত্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই ওর শিক্ষা হওয়া দরকার, চরম শিক্ষা। ওই কুলাঙ্গারটার কথা ভেবে আমি আমার মনকে আর দুর্বল করব না। বৌমা, বাবা, শুভজিৎ, বাবা, তোমরা যত তাড়াতাড়ি পারো উইল পেপার রেডি করে নিয়ে এসো, আমি সই করে দেব। উইল পেপার আমরা রেডি করেই এনেছি বাবা। আপনি শুধু পড়ে সই করলেই হবে। না না, পড়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি তোমাদের ভাগের অংশ সমানে উল্লেখ থাকবে। হ্যাঁ বাবা, আমার উইলে স্পষ্ট লেখা আছে বাড়ির অর্ধেক অংশ, পুরনো দিঘি আর ওই ঝাউ বাগান। ঠিক আছে। আমার উইলে লেখা আছে আপনার সম্পত্তির অর্ধেক ভাগ, ওই কাগজ কারখানা আর আপনার চাষের 50 বিঘে জমি। দাও। মামা, থই করার আগে একবার ভেবে চিনতে থই করো মামা। যা ভাববার আমি ভেবে নিয়েছি, তাই বৌমার পেপার সে সই করে তার প্রাপ্য আমি তার হাতে তুলে দিলাম। দে শুভ, এবার তোর প্রতি কর্তব্য পালন করে আমি দায় মুক্ত হই। এই নাও বাবা। না, বৌমা, বৌদি। না শুভ না, ওই উইলে সই করে তো কোনো লাভ হবে না, কারণ গাঙ্গুলি এস্টেটের সমস্ত প্রপার্টি এখন আমার উইলে বন্দি। ইয়েস ইয়েস, আজ থেকে আপনারা সবাই হলেন আমার হাতের পুতুল, আই মিন আমার অধীনত। উর্মি, আজ থেকে আপনাদের সবার কাছে আমার কথাই হবে শেষ কথা। কি বললে শুভজিৎ? উর্মি? বৌদি থেকে একেবারে উর্মি? সত্যি শুভজিৎ, সত্যি তুমি তুমি হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের আর একটা কুলাঙ্গার ছেলে। তা না হলে বৌদি হিসেবে মাত্র 2 দিন তোমার সঙ্গে মেলামেশা করেছি, তার জন্য তুমি যে এতখানি নিচে নামতে পারবে আমি ভাবতে পারিনি। আর পিসিমা, আপনি তো এতদিন আমাকে কুমন্ত্রণা দিয়েছেন, আজ হঠাৎ আমার বাবার কথায় আপনি পাল্টি খেলেন কেন? মামাই তুমি কি বলছো বৌমা? আমি নেকু পিসি আমার,
ওসব কথা বাদ দিন, এখন আমার শেষ কথাটা শুনুন। এতদিন তো মা ছেলে মিলে দেবী আমার শ্বশুর মশাইয়ের মাথার উপর বসে কাঁঠাল ফাটিয়েছে। আজ থেকে আমার শেষ কথা, 7 দিনের মধ্যে মাথা গোজার ঠাইটুকু খুঁজে নিয়ে মা ছেলে মিলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তার থালা, এ থালি তো দেখছি 1 নম্বরের হারামের মাল বেরিয়ে এলো। আমার মামার সম্পত্তি কাজ করে নিয়ে আমাদেরকেই ল্যাং মারা। তবে আমি সহজে ছাড়বো না। এই বাড়ি থেকে বেরিয়ে যাবার আগে ওকে আমি ধিঙ্কুরাকুর করেই ছাড়বো। আর তবেই তো আমার দাম গদানন। সাবাস সাবাস সবরেশ গাঙ্গুলি, আদর্শের বেড়া দিয়ে যে সংসারের গর্বকে তুমি আঁকলে রেখেছিলে, সততা স্বেচ্ছাচারিতার দমকা ঝরে আজ তা ভেঙে চুরমার হয়ে গেল। পরিহাস করছে আমার ভাগ্য, আমার সঙ্গে পরিহাস করছে। আর রক্ষে নেই, এবার জীবনদায়ী অগ্নিস্ফুলিঙ্গ ভয়াবহ রূপ ধারণ করে আমার অস্তিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। কথা শোন শালুক, তোমার কথা শোন। না না না, বললাম তো তোমার কোনো কথা শোনার বা সময় আমার ইচ্ছে কোনোটাই নেই। এই কথা তুই কেন বলছিস রে শালুক? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার বাবা বলে দিয়েছে একটা চাল চুলোহীন ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে না। সেজন্যই তুমি এতদিন আসিনি রে শালুক। তাহলে তাহলে কিসের জন্য এখানে এসেছো? আজ যে তোকে চেয়ে নেবার দিন রে শালুক। তার মানে আমি চাকরি পেয়ে গেছি শালুক, আমি চাকরি পেয়ে গেছি। তোমার কাছে আসার পথ যে আমার চিরতরে বন্ধ হয়ে গেছে পলাশ। তার মানে এর বেশি আমি কিছু বলতে পারবো না পলাশ দা, এর বেশি আমি কিছু বলতে পারবো না। শুধু এইটুকু তুমি জেনে রেখো পলাশ দা, তোমার মনের সরোবরে এই শালুক আর শালুক হয়ে ফুটে উঠবে না, আর কোনোদিন শালুক হয়ে ফুটে উঠবে না। শালুক কিছু তো বিদায় নেবার আগে তোমারই নয়নি পাও, তোমারই সুরে গাও সে গান খানি রেখে যা। শালুক কাঁদতে কাঁদতে চলে গেল কেন? তাহলে কি ওর বাবা অন্য কোথাও ওর বিয়ে ঠিক করেছে? না না না, হতে পারে না, হতে পারে না। যে পলাশের আশায় তার বাবা এতদিন তাকে পাত্রস্থ করতে পারেনি, সেই পলাশ যখন আজ নিজের পায়ে দাঁড়িয়েছে, কেন তার প্রতি এত অন্যায় অবিচার করলো? আমাকে জানতেই হবে কেন কেন কেন। তোর অত শত প্রশ্নের উত্তর মঙ্গল সামন্ত কোনোদিন দেবে না। কেন দেবে না? কেন
কারণ টাকা সাড়ে ট্যাপ দিয়ে আমাদের ছোট চৌধুরী মঙ্গল সামন্তের মুখটা চিটিয়ে দিয়েছে। কি বলছো ফণি কাকা? হ্যাঁ ফণি কাকা ঠিক কথাই বলেছে। কত টাকা মাইনে চাকরি করো? হ্যাঁ কত টাকা মাইনে চাকরি করো? 10, 20, 30, আরে তার চেয়েও বেশি টাকা আমি মঙ্গলকে দিয়ে রেখেছি। ছোট চৌধুরী, ইয়েস, তোমার রুট ধরে চলতে থাকা শালুকের প্রেমের গাড়িটাকে আমি রেড সিগন্যাল দেখিয়ে ওর বাবার প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রেখেছি। ছোট চৌধুরী, আর আমি যখন চাইবো ও হবে আমার বাগান বাড়ির সঙ্গী। ছোট চৌধুরী, ছোট চৌধুরী, আমি তোমাকে এতদিন শয়তান জানতাম ঠিকই, কিন্তু এত বড় জানোয়ার আমি কোনোদিন জানিনি। আমি একথা বলো কারণ কারণ আমি এই গায়ের রোদে পোড়া জলে ভেজা খাঁটি কৃষকের ছেলে। একবার যদি মটকাটা গরম হয়ে যায় না, এই গা ছেড়ে পালাবার পথটা কিন্তু তুমি খুঁজে পাবে না। কথাটা মনে থাকে যেন। চৌধুরী বংশের কুলাঙ্গার সন্তান। তোর সাহস তো কম নয়, তুই ছোট চৌধুরীকে অসম্মান করলি। শুধু অসম্মানই নয়, তোমাদের মুখের উপর আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। তোমরা যত বড় দুর্বৃত্ত হও না কেন, আমার ভালোবাসার কাছে তোমাদের হার মানতেই হবে। আর এই নোংরা টাকায় বিকিয়ে যাওয়া গরিব বাবাও একদিন তোমাদের কাছ থেকে দূরে দাঁড়াবে। আর সেদিনটাও কিন্তু খুব বেশি দূরে নয়। কথাটা মনে থাকে যেন। মনে শালা হাতি ঘোড়া গেল তোর। আর মশা বলে কত জল। আরে আমি কোনো ভগবান নই যে ওকে ছেড়ে দেব, আর আমি কোনো শয়তান নই ওকে গিলে খাবো। ওই ছাড়ার ধরার মাঝখানে ওকে আমি ঝুলিয়ে দেব। আমি তোর ইজ্জতকে মাথায় ধুলোয় ফেলে দেব। না, ওটা তো আমার খারাপ নাম। আমার ভালো নাম হলো গিয়ে গোদানো। আমার মান সম্মান ওই পথের পর আগে তোকে আমি ইনকুরাকুর করেই ছাড়বো। পারবি না, পারবি না রে, পারবি না। এটা তো আমার হাত নয়, এটা হলো গিয়ে হাঙ্গলের দাম। আমি বলেছি যখন তোকে আমি দিয়েছি। মামা মামা মামা, ছি গজানন ছি, এত নীচ প্রবৃত্তি তোর। এতদিন ভেবেছিলাম হাবা গোবর আড়ালে লুকে থাকা ও একটা দুপে জানোয়ার। চুপ কর বলছে, চুপ কর। আমাকে আমাকে ফুড মন্ত্র দিয়ে ডেকে এনে এখন মামার সামনে ভালো থাকা হচ্ছে। মামা 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 তুমি বিখ্যাত করো, মামা তুমি বিখ্যাত করো। আর আমাকে বিশ্বাস করাতে হবে না। এতদিন ভেবেছিলাম যার জন্য এই বাড়ি থেকে বেরিয়ে যেতে না হয় তার জন্য বৌমার কাছে অনুরোধ রাখবো, কিন্তু এখন মনে হচ্ছে এ বাড়িতে যেন তোদের মুখ আমাকে দেখতে না হয়। দেখতে হবে না, এই আমি সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার তোমার শান্তি হলো তো? আয় বাবা গজা, তোর মতো বোকা হাদা ছেলেকে যারা বদনাম দেয় তাদের বাড়িতে না থাকাই ভালো। তাই চলো মা। দাঁড়াও দাঁড়াও পিসিমা, গজাদা, আমিও তোমাদের সঙ্গে যাব। শুভজি, তুই আমাদের সঙ্গে যাবি মানে? না না গজাদা না, এই নরকে আমার আর থাকতে ইচ্ছে করছে না। শুভজি, পিসিমণি, পিসিমণি, তুমি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো। তাই তাই তুমি যদি আমার বুকের ব্যথা না বুঝতে পারো পিসিমণি, তাহলে কে বুঝতে পারবে? শুভজি, পিসিমণি, আমি তোমার পায়ে পড়ি। চলো। বাহ বাহ শুভজিৎ
শুভজিৎ বা কি সুন্দর একটা ছক কষে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ধাঁধায় ছিলে তোমরা। না না না, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তাহলে এই হাতটা আপনি কোথায় পেলেন পিসিমা? নকল চাবি, নকল চাবি দিয়ে ওই আনছে স্কুলে, ওই হাতটা আমি বের করে নিয়েছি। ও ভগবান, পৃথিবীর সব মানুষকেই কি তুমি এইভাবে লোভ নামক পদার্থ দিয়ে করে পাঠিয়েছো ঠাকুর? করে পাঠিয়েছো। মামা, মাল হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারের মতো তুমি মাকে ক্ষমা করো। তোলে এথো মা, তোলে এথো। তোমার জন্য দেখছি মামার বাড়িতে আমার মান সম্মান কিছুই থাকলো না। ধরা পড়ে যেতে সব দোষ তুই আমার ঘাড়ে চাপিয়ে যাচ্ছিস বাবা গজা। ওরে কাজটা তো মা বেটাতে চুক্তি করেই করেছিলাম। সবই জেনে শুনেই তো দাদা আমাকে একটা মাতাল জোয়ারের হাতে তুলে দিয়েছিল। ভাগ্য, সবই আমার ভাগ্য। কি হলো, কি হলো শুভজিৎ বাবু? আরে যান যান যান, চোর পিসিমার আদর্শবান ভাইপো হয়ে একসঙ্গে গুন্ডামি কিংবা ছিনতাইবাজ করে ওদের সঙ্গে গাছতলায় বাস করবেন। বৌমা, গাছতলায় নামিয়ে আনার দলিলটা যখন হাতিয়ে নিয়েছো, তাই আমার হাজার মন কাঁদলেও আর আমি এ বাড়িতে থাকবো না, এক মুহূর্ত না। শুভজিৎ, ওরে ওরে তুই যাস না বাবা, যাস না, আমার কথা শোন। দেখো কাণ্ড, একই রমে রক্ষে নেই সুগ্রীব দর্শক। বৌমা, এই যে আপনি যদি সত্য এই বাড়িতে থাকতে চান তাহলে ওদের কথা আপনাকে মন থেকে মুছে ফেলতে বৌমা, বৌমা নয়, আজ থেকে আপনি আমাকে বলবেন মেম সাহেব। তার মানে? মানেটা তো অতি সোজা। আমি যখন আপনার সমস্ত সম্পত্তি একবার হাতিয়ে নিয়েছি তখন আপনার এই বাড়িতে থাকা চলবে না। সাবাস সাবাস বৌমা, এই বাড়িতে আমি আর থাকতে চাই না। এই কাঠালি তলার বিখ্যাত ধনী সন্তান সমরেশ গাঙ্গুলি তার সরল বিশ্বাসে প্রবর্তিত হয়ে আজ দুর্ভাগ্যের দুয়ারে এসে দাঁড়িয়েছে বলে সে কখনো কারো চাকর হতে পারে না। প্রয়োজনে সে রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষে করবে, তবু তোমার দাসত্ব স্বীকার করে তোমার পায়ের নিচে পড়ে থাকবে না। ছাড়ো না। তাহলে তো আপনার এই বাড়িতে থাকা চলবে না, কারণ আমি আমার ওই চাকর বাকরের চোখ রাঙানি মোটেই সহ্য করি না। প্রয়োজন হলে তাদের ঘর ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিই। থাক, সেই কষ্টটুকু তোমাকে করতে হবে না, আমি একাই বেরিয়ে যেতে পারবো। তবে যাওয়ার আগে এই সর্বনিয়ন্ত্রা ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটা জবাব চাইবো। কেন, কিসের কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর? এত বড় শাস্তি দিলে, শাস্তি দিলে। খুশি খুশি, আজ আমি ভীষণ খুশি। ছোট্টবেলা থেকে মনের কোণে লুকিয়ে থাকা ভালোবাসাটাকে যারা খুন করেছিল সেই সম্পূর্ণের উপযুক্ত শাস্তি দিতে পেরে আজ আমি ভীষণ খুশি। এবার আমি স্বপ্নের রামধনু রং মেখে প্রজাপতির মতো পাখনা মিলতে মিলতে উড়ে যাবো রিতমের কাছে। তারপর রিতমকে নিয়ে আমি বাঁধবো আমার ভালোবাসার বাসা। হয়তো একটা প্রবলেম আমাদের পিছু করতে পারে। কেন কেন? এই যে তোমার নামে যে সম্পত্তিটা হয়ে গেছে না, আমি উকিল বাবুর কাছে গিয়েছিলাম, আর উকিল বাবু বললো এই ছোট্ট স্ট্যাম্প পেপারটা একটা সই করে দিলে 7 দিনের মধ্যে হোল প্রপার্টির মালকানি তুমি হবে। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী মাতারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি
সকলই তোমার ইচ্ছা। দ্যাটস লাইক এ গুড গার্ল। রিতম, আমি জানতাম তোমার কাছ থেকে সম্পত্তি হাতাতে আমাকে বেশি কিছুই করতে হবে না। what do you mean? আই মিন টু সে এখন থেকে পুরো প্রপার্টির মালিক আমি। রিতম, রিতম, তুমি না আমাকে কথা দিয়েছিলে যে আমাকে তুমি বিয়ে করবে? বিয়ে? হ্যাঁ। তোমাকে? রিতম, আরে এইমাত্র একটা ছেলেকে বিয়ে করে এলে, রিতম, এখনো তোমার গা থেকে ফুলসজ্জার গন্ধটুকু যায়নি। আবার আমাকে দিয়ে, আরে তোমার মতো নারী জাতিকে আমার এর নাম you cheating liar! তোমাকে আমি কিছুতে ছাড়বো না। তোমার মতো জানোয়ারকে আমি এক করে শেষ করে দেব। আজ ফাগুন পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আজ ফাগুন পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। দূর দেশে যাবো রে বাসা বাঁধাবো রে, দূর দেশে যাবো রে বাসা বাঁধাবো রে, থাকবো দুজনে একসাথে। রসালি, তুই এবার নিজের ঠিকানায় চলে যা। ওর কাছ থেকে সম্পত্তি আমি আমার আনা খরিদ্দারকে বেচে দিয়ে চলে যাব সোজা দুবাই। পারবি না, পারবি না শয়তান, তুই কিছুতে পারবি না। তুই তুই এখান থেকে পালিয়ে যাবো আগে। আমি থানায় যাবো, থানা। তোমাদের সব কথা আমি জানতে পেরেছি উর্মি বৌদি। স্বার্থের লোভে চক্রান্ত করে বাড়ির সবাই। একই একই উর্মি বৌদি, আরে তোমার সারা শরীরে রক্তে ভেসে যাচ্ছে। কে কে করেছে তোমার এই অবস্থা? ওই, ওই রিতম চৌধুরী। রিতম চৌধুরী? ওকে তোমরা ছেড়ো না। পুলিশ, ও এ বাড়ির সমস্ত দলিল পত্র নিয়ে ও পালিয়ে গেছে। ওকে তোমরা ধরো, পুলিশ, ওকে তোমরা ধরো। আগে তোমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে তোমার চিকিৎসার ব্যবস্থা করি, তারপর সোহাগকে সব কথা বলে আমি আর সোহাগ করে ঝাঁপিয়ে পড়বো ওই শয়তান রিতম চৌধুরীর ওপর। রিতম চৌধুরী সাবধান! না না না, আমি ভাবতে পারছি না। ওই বিন্দি আমাকে পুরোপুরি মদ খাওয়া ছাড়িয়ে দিয়েছে। বিন্দি আর সিঁদুরের মধ্যে তফাৎটা বারবার আমাকে ভাবিয়ে তুলছে। আমার আমার সিঁদুর ছিল প্রকৃত গৃহবধূর সাজ। সে আমার জন্য ঠাকুরের কাছে মঙ্গল কামনা করে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে আরতি করে বলতো, অন্ধকারে তব আলো পরশে দূর হয়ে যত গ্লানি জ্যোতি হয়ে ভরসে অক্ষয় করো মম সিঁদুর চিঠিতে বুক যেন ভরে থাকে প্রেম আর প্রীতিতে পথ খুঁজে ফিরি দিশাহারা
কিন্তু উর্মি সেই সন্ধেবেলায় নাচছে আর গাইছে। সিঁদুরের মনে ছিল প্রকৃতির ভালোবাসার পরিপূর্ণতা। আমার হৃদয় ভরে উঠত যখন সে আমাকে এমনি করে বুকে জড়িয়ে ধরতো, তখন আমি জড়িয়ে ধরে বলতাম, আমরা দুজন যেমন থাকবো সবার হৃদয়, ভালোবাসার হাজার স্মৃতি রেখে যাব মাটির পরে। আমরা দুজন যেমন আছি থাকবো সবার হৃদয় জুড়ে, ভালোবাসার হাজার স্মৃতি রেখে যাব মাটির পরে। ভালো লাগা গানের মতো বলবি সবাই এ নাম দুটি। সিঁদুর কিন্তু উর্মি তার মনের সার্থকতা খুঁজে নিতে আমাকে নিয়ে গায়। सर फीला मोर करने जवानी कभी ना मिलन जागे, सर फीला मोर करने जवानी कभी ना मिलन जागे। हे राजा जी बाजा बाजे की ना बाजे, हे शैया जी बाजा बाजे की ना बाजे। না, আমি ভাবতে পারছি না, আমি মনে হয় পাগল হয়ে যাব, পাগল। অসহ্য ওই বিন্দিয়া সিঁদুর, ওর মধ্যে যাও কিছু একটা রহস্য আছে নিশ্চয়। কি হয়েছে? তুমি এমন চিৎকার করে উঠলে কেন? আচ্ছা বিন্দিয়া, তুমি সত্যি করে বলো তো, তুমি আসলে কে? কেন? আমি তো কতবার বলেছি আমি বিন্দিয়া বিন্দিয়া বিন্দিয়া। না, তুমি আমার সিঁদুর। তুমি বারবার এড়িয়ে গেলেও আমি বিশ্বাস করি না। তাই তো তোমার বাম হাতের কাটা দাগটা প্রমাণ করে দিয়েছে যে তুমি আমার সিঁদুর। হ্যাঁ, তোমার দুরন্তপনা স্বভাবের জন্য ওই ছোটবেলা আম গাছ থেকে পড়ে ওই হাতটা কেটে গেছিল, তাই তুমি আমার সিঁদুর। কেন তুমি আমার কাছে থেকেও কেন তোমার পরিচয় দাওনি? বলো কেন তুমি নিজেকে লুকিয়ে রেখেছিলে? কারণ সিঁদুরকে এভাবে অভিনয় করতে আমিই বাধ্য করেছিলাম। তুই চেন্নাই ছবি আঁকতে চলে যাওয়ার পর সিঁদুরকে বাড়ি থেকে তাড়ানো পুরো প্ল্যানটাই করেছিল রিতম চৌধুরী। হ্যাঁ, রিতম চৌধুরী তার কামনার আগুনে সিঁদুরকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তাই তো বাধ্য হয়ে আমাকে এই প্ল্যান করতে বাধ্য হয়েছিলাম আমি। তার মানে ওই রিতম চৌধুরীকে আমি ছাড়বো না। হ্যাঁ, ওই শয়তান রিতম চৌধুরীকে আমিও ছাড়বো না। মাটা আমি তোমায় বলছি দাদা, ওই শয়তান রিতম চৌধুরী আমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে, এমনকি উর্মি বৌদিকে খুন করে পালিয়ে গেছে। তার মানে উর্মি এখন? হ্যাঁ, পোলাটাকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে, তার চিকিৎসা চলছে, মা সেখানেই দয়েছে। ও শয়তান রিতম চৌধুরী সেদিন আমাকে সন্দেহ করেছিল, তাই স্ত্রী হয়ে তোমার গায়ে আমি হাত তুলতে বাধ্য হয়েছি। সিঁদুর? হ্যাঁ, শিবান নামে পাগল করে মেরে ফেলবার জন্য সেদিনও আমাকে বিষ ঔষধ দিয়েছিল, বিষ। শয়তান রিতম চৌধুরী, আমি তোকে ছাড়বো না শয়তান, আমি তোকে ছাড়বো না। বাবা এখন কোথায়?
কোথায়? না বৌদি, বাবার কোনো খোঁজ আমি পাইনি। চল শুভ চল, প্রথমে আমাদের বাবাকে খোঁজ করতে হবে, তারপর শয়তান রিতম চৌধুরীকে তুলে এনে আমরা ওকে পুলিশের হাতে তুলে দেবো। তাই যা সোহাগ, তাই যা। কাকাউকে তোরা খুঁজে নিয়ে বাড়ি ফিরে নিয়ে আয়। আর আমি চললাম ওই শালুকের বাড়ি, কারণ শালুকের বাবাকে যখন ওরা টাকা দিয়ে কিনে নিয়েছে, শালুককে ওরা ছাড়বে না। পারবে না, পারবে না। ওই শয়তান আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। ওই সমাজের শত্রু, ওই জাতির শত্রু মরণ ভাইরাসকে সমাজ থেকে মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে বলবো কি? বসতি আবার ডুবে গড়ে আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। কথা শোন শালুক, আমার হাতে তুই ধরা দে। এই শালুক মরবে, তবু তোর মতো একটা জানোয়ারের হাতে সে আত্মসমর্পণ করবে না। শালুক হ্যাঁ, এখনো ভালো চাস তো এখান থেকে পালিয়ে যা। যাবো রে হারামজাদি। তার আগে তোর দপদপাইটা আমি ঘুচিয়ে দেবো। তুই জানিস না তোর বাপ মঙ্গলকে আমি অনেক অনেক টাকা দিয়েছি, আর সেই টাকাটা আমি সুদে আসলে আদায় করে নেব। সাবধান পশু, মনে রাখিস আমি একজন নারী, নারীকে অসম্মান করে দুর্যোধন রাবণ কেউ রেহাই পাবিনি, তুইও পাবি না পশু, তুইও পাবি না। ভেবেছিস তুই পলাশকে নিয়ে সুখে সংসার করবি, হ্যাঁ তাই না? আরে পলাশকে তোর হাত থেকে আমি তুই এগিয়ে আসবি না, তুই মানুষ নয়, তুই একটা কুকুর। তাই তোর মুখে আমি থুতু দিলাম, থু। ধৈর্যটা কিন্তু সবারই থাকে, থাকে না বল বল, থাকে কিনা বল। সেই ধৈর্যটা যদি আমার একবার ভেঙে যায় না, তোর দপদপাইটা একদম আমি খচিয়ে দেব। তুই একটা দুপে জানোয়ার, তুই একটা দুপে জানোয়ার। তুই বেশি বাহাদুরি করলে এই কাতান দিয়ে এক কোপ মেরে তোর মাথাটা আমি মাটিতে নামিয়ে দেব। পারবি না, তুই কখনো পারবি না। তাই ভালোই ভালোই বলছি, আমার হাতে ধরা দে। সাবধান ছোট চৌধুরী, তুই আমার দিকে এগিয়ে আসবে না, তাহলে আমি কিন্তু সত্যি সত্যি। কি করবি? খুন করবি আমাকে? না 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 না, দেখ এই দেখ, আমি তো অনেকটা কাছেই এসে আমার ছেড়ে দে। আরে বেচারা হয় না, বেচারা হরিণীটা হয় না, আর মুখের সামনে এসে একবারে মুসলে যাচ্ছে। দেখ 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 দেখ, আমি তো আর সত্যিকারের বাঘ নই। ভালো, তাই কি তোর মজার শরীরটাকে না 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 না, শুধু তুই নয়, আমি আর তুই দুজনে মিলে কিছুক্ষণের জন্য কি করবো বলতো? কি করবো? রোমা!
কাহারারি ব্যাংকের মাল আমি ওর বা মঙ্গল আসার আগে এখান থেকে আমাকে পালাতেই হবে। যা শালা, সারা সুযোগ বুঝে ছোট চৌধুরীর কাজটা সেরে পালিয়ে গেল। ছোট চৌধুরী চলে ডালে ডালে, আমি চলি শালা পাতায় পাতায়। আমিও এই সুযোগটা নেওয়ার জন্য বাইরে ঝোপের আড়ালে বসেছিলাম। ওই তো শালুক শুয়ে আছে। না, এ সুযোগ ছাড়া যাবে না। ওই তো কাটারি পড়ে। না, এখানে থাকা যাবে না, এ বড় দন্ডিস কেস। আমি কোথায় গেলি শালক? এই শালক, শালক। একি আপনি এখানে? আপনার হাতে রক্ত মাখা কাটারি। শালক, শালক ওখানে শুয়ে আছে, তার মানে শালুককে খুন করেছেন? না না না, আমি খুন করিনি। হ্যাটসঅ্যাপ, পালাবার চেষ্টা করবেন না। কি পলাশ তুই? নাই, পলাশ নই, আমি সিবিআই ইন্সপেক্টর পলাশ বিশ্বাস। আমি জানতাম তোমরা শালুকের বাড়িতে ছুটে আসবে, তাই প্রাণপণ নিয়ে আমি ছুটে এসেছিলাম। কিন্তু শেষ রক্ষা আমি করতে পারলাম না। যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নে জীবন সংগ্রামে চাকরিটা পেলাম, তাকেই তোমরা আমার কাছ থেকে শালুক, কথা শুন শালুক, তুই একটিবার তাকা রে শালুক, একটিবার তাকা, চোখ খুলে চেয়ে দেখ, তোর পলাশদা এসেছে রে শালুক, তোর পলাশদা তোকে নিতে এসেছে। আজকে সে মস্ত বড় পুলিশ অফিসার রে শালুক, তুই একটিবার তাকা রে শালুক, একটিবার তাকা। এই শালুক, যারা তোকে নিয়ে আমাকে ঘর বাঁধতে দিল না, তাদের কাউকে আমি ছাড়বো না শালুক। তুই ভাবিস না রে শালুক, তুই ভাবিস না, তাদের প্রত্যেককে এক এক করে আমি পচিয়ে মারবো ওই জেলের সেলের অন্ধকারে শালুক। অন্ধকার, এই কোটিপতি সমরেশ গাঙ্গুলির জীবনে আজ ভাগ্য বিপর্যয়ের অন্ধকার নেমে এসেছে। তাই তো ধন সম্পত্তি হারে আজ আমি পথের ভিখারি। আজ 7 দিন বাবুদের দাঁড়ে দাঁড়ে ঘুরে এক মুঠো ভিক্ষে পাইনি। সবাই আমার মুখের উপর দরজা বন্ধ করে আমাকে পাগল ভেবে তাড়িয়ে দেয়। এটাই তো আমার উপযুক্ত শাস্তি। আমি যে অর্থ আর আভিজাত্যের বয়ে একটা
একটা নিষ্পাপ মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাই তো বাবু মশাইরা, এই ক্ষুধার জ্বালা বড় জ্বালা। দিন না বাবু মশাইরা, আমাকে কিছু ভিক্ষে দিন না বাবু মশাইরা, আমাকে কিছু ভিক্ষে দিন না। দু হাত পেতে চাইছি বাবু, দাও গো কিছু দাও, না হলে কেমন করে বাঁচবে এই প্রাণ। দু হাত পেতে চাইছি বাবু, দাও গো কিছু দাও, না হলে কেমন করে বাঁচবে এই প্রাণ। পথ চলতি বাবুরা, মুখ ফিরাইয়ে নিও না, দয়া করো বাবুরা, কিছু ভিক্ষে দাও না। পথ চলতি বাবুরা, কিছু ভিক্ষে দাও না, দয়া করো বাবুরা, কিছু ভিক্ষে দাও না। দগ্ধ জীবনে ক্ষুধার জ্বালায় ভুলে গেছি সম্মান। দগ্ধ জীবনে ক্ষুধার জ্বালায় ভুলে গেছি সম্মান। দু হাত পেতে চাইছি বাবু, দাও গো কিছু দাও, না হলে কেমন করে বাঁচবে এই প্রাণ। না হলে কেমন করে বাঁচবে এই প্রাণ। না হলে কেমন করে বাঁচবে এই প্রাণ। বাবা, বাবা, বুঝি আমার সোহাগ। না 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 না, ওকে আমি আমার মুখ দেখাবো না। আমার জন্য ও আজ সর্বনাশ হয়েছে। আমি আর মুখ দেখাবো না। বাবা, 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 তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। আমার জন্য তোমার আজ এই অবস্থা। তুমি আমায় ক্ষমা করো। না রে সোহাগ, না, এসবই আমার কপালের লিখন। আমার জন্য আজ তোর সব কিছু শেষ হয়ে গেছে। না বাবা, না বাবা, কিছুই ছাড়কার হয়ে যায়নি। ভগবানের কৃপায় আজ আমরা আবার সবকিছু ফিরে পাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি আর দাদা ওই কোর্টে গিয়ে শয়তান রিতম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে এসেছি। তাছাড়াও রিতম চৌধুরী উরুমিকে কুপিয়ে মারার চেষ্টা করেছিল, তার জন্য পুলিশ তাকে ধরবার জন্য তোলপাড় করছে। কিন্তু আমার সিঁদুর বৌমা কোথায়? তাকে তো আমি আর খুঁজে পাবো না। সিঁদুর বেঁচে আছে বাবা। বেঁচে আছে? হ্যাঁ। তবে সে কোথায়? দেখতে চাও? তোমরা একবার আমাকে তার কাছে নিয়ে চলো। ওই দেখো সিঁদুর। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। না না বাবা, তোমার কাছে পাপ পড়েছি। না বাবা, ও কথা বলি ঈশ্বরের কাছে আমাকে অপরাধী বানাবেন না। আমি আপনার মেয়ের মতো,
হ্যাঁ, ভাগ্যের দোষে আমার জীবনের গল্পটা চোখের জলে লেখা হলেও ভাগ্যের ফেরে আজ আমি সবকিছু ফিরে পেয়েছি। পেয়েছি আপনার কাছ থেকে বৌমার স্বীকৃতি। তবু যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। না বৌমা না, তুমি কোনো ভুল করনি। যা করেছি আমি করেছি। অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি দাদা। দয়াময়ী যদি পারো তো তুমি আমাকে ক্ষমা করে দিও। পিসিমণি, হ্যাঁ হ্যাঁ মামা, হ্যাঁ সেদিন আমরা ওই নিতন কথা শুনে আমরা বড্ড ভুল করেছিলাম। তাই তাই তো আগুন লাগাতে চেষ্টা করেছিলাম। আজ আজ ভাবছি আমাদের বড্ড ভুল হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ রে ছোয়াগ, হ্যাঁ আজ আমি ভাবছি আর আমি অথর সঙ্গে ঘুরবো না। অথর সঙ্গে ঘুরাতে থর সঙ্গের গামছাবো অনেক ভালো বাবা। তাই তো মায়ের ছেলে ঠিক করেছি আমরা দেশের বাড়িতে গিয়ে পরের বাড়িতে ভিক্ষা করে আমরা পাপের পায়ের চিত্ত করবো। না দাদা না, তোমরা কোথাও যাবে না। এই বাড়িতে আমরা সবাই মিলে এবার খুশির হাট বসাবো। আমিও চাই আমার বৌমার হাতে এই সংসারের সব দায়িত্ব তুলে দিয়ে আমি আবার নিশ্চিত হব। কিন্তু ওর মেয়ে বৌমা সুস্থ হয়ে নার্সিংহোম থেকে ফিরে আসবে তো। ওকে ওকে আমার স্বামী বিয়ে করেছে, তাই আমার স্বামীর সমান ভালোবাসা দিয়ে ওকে আমি ছোট বোনের মতো কাছে টেনে নেবো। বৌমা তা তুমি কখনো পারবে না। ইয়েস, চল্লুর যে কান্ট্রি দামে পাক্কা হারামি ব্যান্ডের মালামে। হ্যাঁ, তুমি বিদিয়ার ছদ্মবেশে আমার সঙ্গে অনেক অনেক প্রতারণা করেছো, তাই তো তোমাকে এখানে থাকা চলবে না। শয়তান রিতম চলছে। সিঁদুর, এ তুমি কি করলে সিঁদুর? সোহাগ, সোহাগ, এ তোরা কি করলি বাবা? এ তোরা কি করলি? না বাবা, এ আমাদের ভালোবাসার জয় হয়েছে বাবা। এ আমাদের ভালোবাসার দাদা হায় ভগবান, এ তোমার কেমন বিচার? দুটো প্রাণকে তুমি একসঙ্গে শেষ করে দিলে ঠাকুর। স্বার্থের এই পৃথিবীতে ভালোবাসা কি শুধু বেদনা বিদুর? প্রেমের প্রতিদান দিতে গিয়ে চিতায় চিতায় জ্বলছে জ্বলছে সোহাগ সিঁদুর।